ব্যারিস্টার রুমিন ফারহানা, আমার সাথে তার মতাদর্শের অমিল থাকতে পারে, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তার স্ট্রেট কথা বলার জন্য। তিনি ক্লিয়ার কাট কথা বলেন, যা বলেন মুখের উপরে বলেন। আজকে তার ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসনের প্রচারণার সময় সেখানে এক আমলা হয়তো বা তার বিরুদ্ধে কিছু একটা বলেছিল কিংবা কোনো কাজে বাধা দিয়েছিল, তিনি সেই আমলাকে যেভাবে প্রতিবাদ করেছেন, যে ভাষায় কথা বলেছেন, এইটাই হওয়া উচিত আমলাতন্ত্রের উপর রাজনৈতিক নেতাদের বক্তব্য। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের উচিত আমলাদেরকে এভাবেই ব্যবহার করা, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হচ্ছে কি আমলারা, প্রজাতন্ত্রের কর্মচারী হচ্ছে কি আমলারা, আর এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ। একজন জনপ্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। সো একজন প্রতিনিধি কখনোই আমলাতন্ত্রের চামবাজি করতে পারে না, এটা হয় না। এটা গণতন্ত্রকে নষ্ট করে, এটা গণতন্ত্রের সৌন্দর্যকে ধ্বংস করে ফেলে। ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যটা দেখার পর আমার বুকের সিনা একদম টান টান হয়ে গেছে, যে অনেকদিন পর দেখলাম একজন আমলাকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে একজন মহিলা, যার কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নাই। ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি বহিষ্কার করেছে স্থায়ীভাবে। নিজেও বলেছেন, আমার কোনো দল লাগে না, আমি ব্যারিস্টার রুমিন ফারহানা। স্পেশালি রুমিনা পারের গার্ডসটা আমার ব্যাপক ভালো লেগেছে, কারণ রাজনৈতিক নেতাদের এভাবেই তার জনগণকে, তার নেতাকর্মীদেরকে প্রোটেক্ট করা উচিত বলে আমি মনে করি। ব্যারিস্টার রুমিন ফারহানা সেটা করে দেখিয়েছেন। ভিডিওটা না দেখলে আপনারা অনেক বড় একটা বিষয় মিস করবেন। আসেন ভিডিওটা দেখি। আপনি পারলে থামাইতেন। আজকে আমি ভদ্রতা আপনাদেরকে বুড়া আঙ্গুল দেখায় আপনারা কিছু করতে পারেন না। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আমার আমি যদি না বলি এখান থেকে বাইরে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। ব্যারিস্টার রুমিন ফারহানা একটা কথা বলেছেন এখানে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আওয়ামী লীগের সময় এই আমলারাই দালালি করতো, এখন এই আমলারাই, যে আমলারা তখন দালালি করতো, তারা এখন বিএনপির দালালি করতেছে, জামাতের দালালি করতেছে, কারণ এদের কোনো চরিত্র নাই। এরা যেদিকে ঝড় আসে সেদিকে ছাতা ধরে, এবং ব্যারিস্টার রুমিন ফারহানা সেটাই বুঝিয়েছেন। আশা করি ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির মতো কোনো দলে আবার পুনরায় ফিরে যাবেন না, তাকে যতই অফার করা হোক না কেন। তিনি আরেকটা ভিডিওতে বলেছেন তাকে মন্ত্রিত্বের অফার দেওয়া হচ্ছে, দল থেকে বারবার ফোন করা হচ্ছে, কারণ ব্যক্তিগতভাবে ব্যারিস্টার রুমিন ফারহানা অনেক জনপ্রিয় ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়াতে। সো দ্যাট তিনি নির্বাচনী বৈতরণী খুব সহসায় পার হয়ে যাবেন, এটা বিএনপি বুঝতে পারছে। পেরে তাকে বারবার বলা হচ্ছে আসনটা ছেড়ে দিতে, তাকে মন্ত্রী অফার করা হচ্ছে। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা গণমানুষের নেতা, জনমানুষের নেতা, তার শরীরে ভাষা সৈনিক অলি আহাদের রক্ত বহমান। এই রক্ত তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বেমানি করতে পারে না। হতে পারে তিনি যে দলের আদর্শকে ধারণ করেন সেই দলটা মধ্যপন্থী দল, সেই দলটা পাকিস্তানের আদর্শকে ধারণ করে, কিন্তু ব্যক্তি রুমিন ফারহানা কখনোই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেন নাই, এটা আমি কখনো শুনি নাই। সো আমি রুমিন ফারহানার পক্ষে বলবো, এবং রুমিন ফারহানা যে কাজটা করেছেন তার জন্য আমি আবারও রুমিন ফারহানাকে স্যালুট জানাই। বাংলাদেশে এই আমলাতন্ত্রকে যদি আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি, যদি আমলাতন্ত্রের দৌরাত্ম্য বন্ধ না করতে পারেন, তবে বাংলাদেশের স্থিতিশীলতা কখনো কোনোদিনও সম্ভব না। আমলাতন্ত্রের এই বিষ বৃক্ষকে উপড়ে না ফেললে কখনোই জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। আমলাতন্ত্রের এই দৌরাত্ম্যকে সবাই একসাথে এক হয়ে রুখে দিতে হবে। আবারও কিছু তেতো কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, বাংলাদেশ আওয়ামী লীগ খেটে খাওয়া মেহনতি মানুষের দল, বাংলাদেশ আওয়ামী লীগ মধ্যবিত্তদের দল, উচ্চবিত্তদের দল, নিম্নবিত্তদের দল। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক সংগঠন, এখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারে, এখানে সবাই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে পারে, এখানে সবাই রাজনৈতিকভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারে। সেই সম্ভাবনার দ্বারটুকু বাংলাদেশ আওয়ামী লীগ উন্মুক্ত করে রেখেছিল। কিন্তু শেষ 10 বছরে আওয়ামী লীগ কি তার এই ধারা অব্যাহত রেখেছিল? রাখে নাই। গত বছর জুলাই আগস্টের সেই ষড়যন্ত্রে আওয়ামী লীগের ভয়াবহ পতন হয়েছে। কেন হয়েছে? কি কারণে হয়েছে? বাংলাদেশের সাধারণ মানুষ কেন আওয়ামী লীগের উপর এত ক্ষুব্ধ হলো? বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য এমন কোনো কাজ নেই যেটা আওয়ামী লীগ করে নাই। এত কিছু করার পরও কেন বাংলাদেশের সাধারণ মানুষ, সর্বশ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসে আওয়ামী লীগের পতন নিশ্চিত করলো? এর পেছনে আছে দীর্ঘদিনের ক্ষোভ। কিন্তু এই যে ক্ষোভ, এই ক্ষোভটা কারা সৃষ্টি করেছে?
বাংলাদেশের মানুষ কেন আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ? আওয়ামী লীগ তো কম করে নাই। উন্নয়ন, অগ্রগতি, জিডিপি, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবকিছু প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন করেছে। বিশেষ করে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল যে উন্নয়ন বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো একাধিক কর্মযজ্ঞ সম্পাদিত করার পরেও কেন বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের উপর এত ক্ষুব্ধ হলো? এখানে মেটিকুলাস পরিকল্পনা ছিল, এখানে লাশের একটা রাজনীতি ছিল, কিন্তু এই মেটিকুলাস পরিকল্পনা সম্পন্ন করার জন্য কারা আড়াল থেকে সহায়তা করেছে? কারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করার সুযোগ পেয়েছে? কারা ইন্টারনেটকে প্রপার ওয়েতে ইউজ করে সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে? কারা এই 7.62 ব্যবহার করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে? বাংলাদেশে 7.62 কোন অঞ্চল দিয়ে ঢুকেছে? কারা ঢুকিয়েছে? কারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছিল? এইসব কিছু কি আপনারা একবার ভেবে দেখার চেষ্টা করেছেন? জুলাই আগস্টের ষড়যন্ত্রে আওয়ামী লীগের একটা সার্বিক পতন হয়েছে, মানে তারা সব দিক থেকে হেরে গিয়েছিল। কিন্তু এই যে পতনের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া এবং তাদেরকে হারানোর যে একটা পরিকল্পনা, একটা ষড়যন্ত্র আড়াল থেকে কারা ছিল? এক কথায় উত্তর দেব, আমলাতন্ত্র। বাংলাদেশ আওয়ামী লীগকে এই আমলাতন্ত্র নামক ভয়াবহ ভাইরাসটা গিলে খেয়েছিল। 2018 সালে নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ পুরোপুরি কর্পোরেট আমলাতান্ত্রিক দলে পরিণত হয়েছিল, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের সাথে যায় না, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন যে ভিতগুলো আছে সেই ভিতের মধ্যে পড়ে না। আমলাতন্ত্র এবং তাদের দালাল শ্রেণীর কিছু নেতারা, আমি যদি ক্লিয়ার করে বলি, বাংলাদেশ আওয়ামী লীগের একটা শ্রেণী ছিল দালাল শ্রেণী, যারা চাটুকার শ্রেণী। এই শ্রেণীর সাথে আমলাতন্ত্রের একটা বিশাল যোগ সাজশ ছিল, একটা গভীর সংযোগ ছিল। এই সংযোগকে কাজে লাগিয়ে এই শ্রেণীর নেতারা আদর্শিক নেতাদেরকে কোণঠাসা করেছে এবং এই আমলাতন্ত্র বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে বিতর্কিত করেছে এবং বাংলাদেশের মানুষের ক্ষোভ জন্ম নিয়েছে আওয়ামী লীগের প্রতি এই আমলাতন্ত্রের বিভিন্ন স্বৈরাচারী সিদ্ধান্তের কারণে। দল বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ভুল করে নাই, কিন্তু আওয়ামী লীগের এক শ্রেণীর নেতারা বারবার বলেছি আমি, তারা ভুল করেছিল। এখন সত্য কথা বললে অনেকের গায়ে কাটার মতো বিঁধে যাবে। বাংলাদেশ পুলিশের উপর সাধারণ মানুষের তো ক্ষোভ কেন ছিল, কিংবা জঙ্গিদের তো ক্ষোভ কেন ছিল? অনেকেই বলতে পারেন পুলিশকে দুর্বল করলে সরকার ফেলে দেওয়া সম্ভব হবে। শুধু এর মধ্যে সীমাবদ্ধ না, পুলিশের মধ্যে এমন কিছু ব্যক্তি ছিল যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল, যারা বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিল। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, ফুটপাতের ব্যবসায়ী, কাঁচামালের আড়তদার এদেরকে ক্ষুব্ধ করেছিল। এদের থেকে প্রতিনিয়ত চাঁদাবাজি করা হতো। অনেকেই বলে থাকেন আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, ছাত্রলীগ চাঁদাবাজি করেছে, যুবলীগ চাঁদাবাজি করেছে। এটা আপনাদের ভুল ধারণা। ম্যাক্সিমাম এলাকাতে পুলিশ এই চাঁদাবাজিগুলো করেছে। আপনারা মানেন কিংবা না মানেন, আমার কথা শোনার পর অনেকের গায়ে কাটার মতো বিধিবে, কিন্তু বাস্তবতা এটাই। পুলিশের উপর সাধারণ মানুষের একটা আক্ষেপ জন্ম নিয়েছিল। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশ সবসময় নিয়োজিত ছিল, তারা তাদের সবটুকু দিয়ে করেছে। কিন্তু এই যে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে পুলিশের যে বিভিন্ন ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত, পুলিশের যে বিভিন্ন ধরনের আগ্রাসী মনোভাব, এর কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছিল। বিশেষ করে জুলাই আগস্টের ষড়যন্ত্রের সময় পুলিশ বাধা দিয়েছিল তাদের আত্মরক্ষার জন্য, এটা ঠিক আছে। জুলাই আগস্ট নিয়ে পুলিশের কোনো অবদান আমি অস্বীকার করছি না, পুলিশ সেখানে তাদের জায়গা থেকে শতভাগ সঠিক ছিল। কিন্তু এই যে গত 15 বছরের শাসনামলে পুলিশের যে একটা আগ্রাসী মনোভাব এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে পুলিশের যে একটা একনায়কতান্ত্রিক চিন্তা, এই চিন্তা চেতনার কারণে পুলিশের উপর বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছিল, যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের পতন খুব সহজেই তারা করতে পেরেছিল। এই আমলাতন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা সেক্টরকে নিয়ন্ত্রণ করা শুরু করেছিল। এই আমলাতন্ত্র প্রত্যেকটা আবুল তাবুল সিদ্ধান্তকে অনুপ্রেরণা দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে কেন অসম্মান করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে যতগুলা অবান্তর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়েছে আমলারা। আওয়ামী লীগের সভানেত্রীর চামবাজি করতে গিয়ে এই আমলারা বিভিন্ন ধরনের হঠকারী সিদ্ধান্ত আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে তারা, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় ছিল, দায় পুরোপুরি উঠে এসেছে আওয়ামী লীগের উপর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে টিস্যু পেপারের উপর ব্যবহার করার সিদ্ধান্ত দিয়েছিল এই আমলারা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বঙ্গবন্ধুর ভাস্কর্য, বঙ্গবন্ধুর মুরাল, বিভিন্ন কিছু অবান্তর স্থানে স্থাপন করার সিদ্ধান্তগুলো দিয়েছে আমলারা। অথচ সরকার পতনের পর এই আমলাতন্ত্রই সবার প্রথম বঙ্গবন্ধুর ছবিকে অফিস থেকে নামিয়ে ফেলেছে। এই আমলাতন্ত্রই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ ট্রাইব্যুনালের রায়ে কার্যক্রম পরিচালনা করেছে। এই আমলাতন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাদেরকে এখন দৌড়ের উপর রেখেছে। পৃথিবীতে একটা জিনিসকে কেউ বিশ্বাস করে না, সেটা হলো সাপ।
সাপকে যে বিশ্বাস করে সে সাপের হাতে ছবলের শিকার হয়। এই আমলাতন্ত্র নামক সাপটা বাংলাদেশ আওয়ামী লীগকে ছবল দিয়েছে, যে ছবলের বিষে আওয়ামী লীগ এখন নীল হয়ে গেছে। আমার এই ভিডিও দেখার পর অনেক আমলা আছেন আমার কাছের মানুষ, তাদের অনেক গায়ে লাগবে, তারা আমাকে অনেক কথা বলতে পারেন, বাট আই ডোন্ট কেয়ার। বাংলাদেশ আওয়ামী লীগের এই পতন ত্বরান্বিত হয়েছে আমলাতন্ত্রের দীর্ঘমেয়াদী হঠকারী সিদ্ধান্তের কারণে। আওয়ামী লীগ দলগতভাবে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, বেশিরভাগ সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল এই আমলারা, এই আমলা নামক মাফিয়ারা, এই আমলাতন্ত্রের ক্রিমিনালরা এবং এদের যে দালাল শ্রেণীর নেতাকর্মী আছে তাদের সাথে যোগ সাজসে বিভিন্ন ধরনের অপকর্ম সম্পাদন করত এই শ্রেণীর নেতাকর্মীরা বিভিন্নভাবে আওয়ামী লীগকে বিতর্কিত করেছে বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে, যার কারণে 5 আগস্টের সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপর সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছিল। সিন্ডিকেট, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে নিয়ন্ত্রণগুলো এগুলো কারা করতো? এক শ্রেণীর ব্যবসায়ী। এই ব্যবসায়ী শ্রেণীকে নিয়ন্ত্রণ করতো আমলাতন্ত্র। এই সিদ্ধান্তগুলোর কারণে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের উপর মানুষ ক্ষুব্ধ হয়েছিল, যার কারণে পতন ঘটানো সম্ভব হয়েছে। অন্যথায় এই জুলাই জঙ্গিরা, এই তথাকথিত একটা মৌলবাদী শ্রেণী কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগের মতো এরকম শক্তিশালী রাজনৈতিক সংগঠনকে এত সহসায় পতনের দিকে ধাবিত করতে পারতো না, যার পুরো দায়টা আমলাতন্ত্রের। এবং এই যে জুলাই আগস্টের যে তথ্যের আদান প্রদান হয়েছে, তথ্য পাচার হয়েছে, এই প্রত্যেকটা ঘটনার সাথে সম্পৃক্ত আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র যেভাবে আওয়ামী লীগকে গ্রাস করেছিল, আওয়ামী লীগের পতন দুদিন পরে কিংবা আগে হতোই, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। আজ যে গতকাল দুপুরবেলা জামাত, সকালবেলা বিএনপি এবং তার আগে আপনার ডাক্তার ইউনূসের সাথে আমেরিকা যে বৈঠকগুলো করেছে বা ভার্চুয়ালি বৈঠক করেছে, সেগুলোতে একটি জিনিসই আমেরিকার ছিল যে আমরা যা করেছি ইন্ট্রিমের সাথে, আমরা যেসব চুক্তিগুলো করেছি এগুলো তোমাদের আমলে বৈধ থাকবে কিনা বা তোমাদের আমলে তোমরা এগুলোকে সাস্টেন করাতে পারবে কিনা। জামাত বলেছে স্যার আপনারা যা বলবেন সব, আপনারা দরকার সব নিয়ে যান, কানাচে কানাচে পাড়ায় পাড়ায় ক্যাম্প খোলেন, কোনো সমস্যা নেই, আমগো ক্ষমতা চাই। বিএনপিও সেম। এবং ডাক্তার ইউনূসের সাথে যে বৈঠক ছিল সেই বৈঠকে ডাক্তার ইউনূস অনুরোধ করেছিলেন যে কি বলেন আমরা যেসব চুক্তিগুলো করেছি নন ডিসক্লোজার এই সেই এগুলোর ব্যাপারে আপনাদের মতামত কি। বিএনপি বলেছে না না আমরা সব ওকে, আমরা উই আর অল ওকে, উই হ্যাভ এ প্ল্যান, মানে আমরা একটা প্ল্যান আছে যে আপনারা যা করেছেন তাই ঠিক থাকবে, প্রয়োজনে আপনাকে রাষ্ট্রপতিও বানানো হবে। এই হচ্ছে যে বিএনপির মনোভাব। বিএনপির সাথে যখন আমেরিকান কূটনীতিকরা কথা বলেছে তখন বলেছে যে হ্যাঁ আমরা রাজি আছি, কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি জানেই না যে আসলে চুক্তিতে কি কি হয়েছে, কারণ এটা তো নন ডিসক্লোজার। সুতরাং বিএনপি জানে না, কিন্তু বিএনপি না জানার পরও বিএনপির কথা হচ্ছে যদি দেশের 16 টুকরা করে 15 টুকরা আমেরিকাকে দেওয়া হয়, এক টুকরাতে আমি তারেক জিয়া প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হব, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিএনপির মূলধারা। তো এখন বলে যে স্যাংশন, আসলে স্যাংশনটা আসছে কেন? স্যাংশনটা যে আসছে বা স্যাংশনটা যে পড়বে তার কিছু সিমটম দেখেন। এই যে বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্ট অলরেডি বোয়িংয়ের সাথে একটা চুক্তি করেছে 14টা এয়ারবাস, বোয়িংয়ের এয়ারবাস কিনবে ইউএস থেকে। আর সেই এয়ারবাস কেনার চুক্তির কারণে আপনার বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদে যেই পরিষদটা আছে বা যার ডিরেক্টর আছে তাদের মধ্যে সম্ভবত 3 থেকে 4 জন এটার বিরোধিতা করেছে। ওরা বলেছে যে ভাই এই মুহূর্তে বোয়িং কেনার দরকার নাই, আমাদের এমনি বিমানের লস, তার উপর আরও কিনা আমরা কত লস দিব, কোথায় বিমান যাবে তার কোনো হদিস নাই এখন। এইসব নিয়ে তাদের সেখান থেকে 3 জনকে বহিষ্কার করা হয়েছে এবং 3 জনকে বহিষ্কার করে সেই জায়গায় নিয়ে গিয়েছে আমাদের খলিল, মানে এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তৈয়ব এবং আক্তার, এই 3 জন যাদের ছবি আপনারা আমার পেছনে দেখছেন, এই 3 জনকে বিমান পরিচালনা পর্ষদের ডিরেক্টর বানানো হয়েছে। হয়রাজ খলিল কিন্তু একজন মন্ত্রী পদমর্যাদার, সে ডিরেক্টর হইতে পারে, কিন্তু তাকে সেখানে বসানো হয়েছে। আর তাকে সেখানে বসানো হয়েছে কেন? যাতে এই মাসের 30 তারিখের ভেতরে বিমানের সাথে ইউএসের এই চুক্তি হয়ে যেতে হবে। এবং আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলছি যে এই মাসের 30 তারিখের ভেতরে প্রায় $9 বিলিয়ন আমেরিকাকে দিতে হবে অস্ত্র এবং বিমান কিনা বাবদ। এবং এই বিমান কেনার পরে, বিমান কিন্তু কালকে কিনলে পরশু দিন আসবে না, টাকা দিয়ে দিবেন 2031 সালে প্রথমে আমরা সাপ্লাই পাবো সম্ভবত 2টি বিমান, এরপরে ধাপে ধাপে বাকিগুলো পাবো। এই হচ্ছে যে অবস্থা, কিন্তু টাকা এখনই চলে যেতে হবে আমেরিকার ভান্ডারে। কারণ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনের পরে যদি কিছু হয়ে যায় তার জন্যই 100% আমেরিকা এশিওর করতেছে যে আমাদের টাকাও পাবো, চুক্তিও আমাদের হয়ে যাবে। আর যার কারণে এই 3 পান্ডাকে বিমান পর্ষদে নেওয়া হয়েছে এবং যারা এটার বিরোধী করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এগুলো এখন ওপেন সিক্রেট। এর ভিতরে বাংলাদেশ সরকার এর আগে আরো 6-7 মাস আগে ইউরোপের সাথে এয়ারবাস কেনার একটা চুক্তির কথা বলেছিল এবং সম্ভবত চুক্তিটা একটা মৌখিক লিখিত নর্মাল চুক্তি হয়েছে সম্ভবত এরকম, কিন্তু সেখান থেকে পিছিয়ে উঠছে, সেখান থেকে বিমান নিবে না। এরপর আবার ইউরোপের দেশগুলোর সাথে ইউরোফাইটার কেনার জন্য একটা কথাবার্তা চলছিল এবং সেটাও প্রায় শিওর ছিল যে 4টা বা 8টা ইউরোফাইটার কিনবে, সেটা থেকেও পিছিয়ে হটে এসেছে। এই সব ঘটনা যখন হচ্ছে তখন ওই যে আমেরিকার
আমেরিকার যে বোয়িং বোয়িং যদি না কিনে তাহলে আমেরিকা স্যাংশন দিবে। এবং আমেরিকার স্যাংশনের দেখেন কিছু কিছু চিত্র দেখেন, আমেরিকার স্যাংশনের মধ্যে অলরেডি আপনার এই যে ভিসা, আপনারা যে ভিসা নিয়ে যাই সেটার উপর যেমন টোটাল কলাপস করছে। এরপর ট্যুরিস্ট যাইতে হইলে আপনার 15 লাখ টাকা জমা দিয়ে এরপরে ট্যুরিস্ট ভিসা নিতে হবে। এগুলো কিন্তু মোটামুটি একটা স্যাংশনের পর্যায়ে, এটা 100% স্যাংশন না, ইকোনমিক স্যাংশন না, কিন্তু এটা মানে আমরা তোমাদেরকে যে কোনো মুহূর্তে স্যাংশন দিতে পারি যদি তোমরা আমাদের এই জিনিস না নাও। এগুলো দেওয়ার পরও এরপরে বাকি চুক্তি যদি যেই সরকার আসবে সেই সরকার যদি না করে তাইলে আসবে মূল স্যাংশন। এইদিকে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন এরাও কিন্তু একটা স্যাংশন দিবে, এবং ওরা যে দিবে এটা ঠিক, কারণ ওদের মধ্যে অলরেডি কূটনীতিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে যে এয়ারবাসের চুক্তি করার কথা থাকলো, এয়ারবাস না কিনে তোমরা বোয়িং কেনার জন্য যাচ্ছ, এটা কিন্তু বিশাল লস ইউরোপের জন্য। তারাও স্যাংশন দেওয়ার চিন্তা ভাবনা করছে। আর সেই চিন্তা ভাবনার থেকে আপনার থেকে আজকে এই মুহূর্তে বলে দিই, একটু খোঁজ নিলেই পাবেন আপনারা, গ্যাপ, জারা এবং ম্যাঙ্গো সহ অলরেডি 6টা বৃহৎ ইউরোপীয় কোম্পানি তারা গুটিয়ে নিচ্ছে আমাদের দেশ থেকে তাদের বিজনেস। আপনি এটা অনন্ত গ্রুপে জানতে চাইলে তারা বলে দিবে গ্যাপের অবস্থা কি। এরপরে যারা, ম্যাঙ্গো, তারপরে আপনার অন্য আরও যেই 4-5টি বড় বড় কোম্পানি আছে যারা বিলিয়ন ডলারের গার্মেন্টস প্রোডাক্ট নেয়, তারা সকলে এখন আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে, এবং জানুয়ারির 30 তারিখের ভেতরে যখন বোয়িংয়ের সাথে চুক্তিটা হয়ে যাবে টোটালি কলাপস করে দিবে গার্মেন্টস সেক্টরের এই সব বড় কোম্পানিগুলো সব কিছু নাও। এরা সব চলে যাবে ভারতে অথবা চায়নাতে, যেখান থেকে ওদের এরপরে সুবিধা তারা সেখানে চলে যাবে। কারণ ইউরোপ বলতেছে যে তোমরা এখানে আমাদের এখানে উইদাউট ট্যাক্সবিহীন গার্মেন্টস পণ্য পাঠাও এবং সেই পণ্যে তোমরা লাভবান হও, আর আমাদের কাছ থেকে কিনা না কিনে তোমরা কিনবে আমেরিকা থেকে। ফর এক্সাম্পল আমেরিকাতে যদি বছরে যদি $50,000 গার্মেন্টস পণ্য যায়, সারা ইউরোপে যায় $2 বিলিয়ন। সুতরাং এটি হচ্ছে যে কাহিনী, এবং এই জন্যই ইউরোপীয় ইউনিয়ন স্যাংশন দিবে 30 তারিখের পরে, যে কোনো সময় স্যাংশন আসতে পারে আপনারা দেখবেন। এবং যদি চুক্তি না হয় আমেরিকাও দিবে। আর এদিকে যে নির্বাচন, আওয়ামী লীগ বিহীন নির্বাচন, এটা তো কি হচ্ছে আপনারা জানেন, এটা আসলে কোনো নির্বাচন না, এটা হচ্ছে যে ইউনুসের যেই গভর্নমেন্ট আছে সে সরে যাবে, আরেকটা গভর্নমেন্ট আসবে, এবার যেই জিতুক এটা আসবে। এরপরে তো রাষ্ট্রপতিকে ইমপিচ করা হবে, তো রাষ্ট্রপতি আগেই বলে দিয়েছে যে উনি থাকতে চান না, সুতরাং উনি হয়তো ক্ষমতাটা দিয়ে চলে যাবেন। ইউনুস হয়তো এখানে একটা সুবিধা নিচ্ছে, বিএনপির সাথে একটা কথাবার্তা হয়েছে, এনসিপির সাথে কথাবার্তা হয়েছে, যেই জিতবেন জিতেন, আমাকে রাষ্ট্রপতি রেখে দিয়েন প্লিজ, আমার অনেক সহায় সম্পত্তি এই দেশে আছে, এগুলো রক্ষা করতে হলে আমার অন্তত 2-4-5 বছর আরও থাকতে হবে, এগুলোর একটা প্ল্যান। তো এতে আওয়ামী লীগ আলাদের হতাশ হয়ে লাভ নেই, কারণ এই ইলেকশনটাকে পৃথিবীর কোনো দেশই মেনে নিবে না, এবং যেটা মেনে নিবে না সেটার জিনিসগুলো আর আস্তে আস্তে দেখতে পারবেন।